Hello everyone. Welcome to our course Project Management, and this is the third lecture which is Project Manager. তো প্রজেক্ট ম্যানেজার শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে ম্যানেজারের রেসপন্সিবিলিটিস গুলা কি কি। ম্যানেজার মানে যে ম্যানেজ করে। সো ম্যানেজ করতে হয় দুই টাইপের জিনিসকে, একটা মানুষকে আর একটা হচ্ছে কাজকে। তো মানুষকে ম্যানেজ করে আপনাকে কাজগুলা করাই নিতে হবে, এটাই হচ্ছে ম্যানেজারের কাজ। সো ম্যানেজার মূলত দুই ধরনের হয়ে থাকে একটা প্রজেক্ট চালানোর জন্য। একটা হচ্ছে ফাংশনাল ম্যানেজার, অন্যটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। ফাংশনাল ম্যানেজারের রেসপন্সিবিলিটিস হচ্ছে তার নিজস্ব ডিপার্টমেন্টের মধ্যে। একজন ফাংশনাল ম্যানেজার নিজের ডিপার্টমেন্টের মধ্যে স্পেশালিস্ট হন, কেননা ম্যানেজারিয়াল পোস্টে যেতে হলে তাকে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়, তাকে প্রোডাকশনে কাজ করতে হয় বা টেকনিক্যাল যেই টুলসগুলো আছে সেইগুলো তাকে ইউজ করতে হয়। সো এইভাবে ইউজ করতে করতে একটা সার্টেন টাইম পর যখন সে ইনাফ এক্সপিরিয়েন্স গ্যাদার করে, সেই সময় সে ফাংশনাল ম্যানেজার হতে পারে। সো যে ফাংশনাল ম্যানেজার হয় সে ওই নির্দিষ্ট ফাংশনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হোল্ড করে এবং তার কাছে ইনাফ এক্সপিরিয়েন্স থাকে। ফর এক্সাম্পল, একজন মার্কেট ডিরেক্টর, সে মার্কেটিংয়ে ইনাফ এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর তারপরে সে হচ্ছে মার্কেট ডিরেক্টর হতে পারে। সেকেন্ড যে পয়েন্টটা আছে, যেহেতু একজন ফাংশনাল ম্যানেজার তার ফিল্ডে দীর্ঘ সময় ধরে কাজ করেছে, তো সে খুব ভালো করে কাজগুলাকে টেকনিক্যালি অ্যানালাইসিস করতে পারবে এবং যখন যেই জায়গায় যেটা দরকার সেটা সে প্রোভাইড করতে পারবে। আর থার্ড পয়েন্ট যেটা, ফাংশনাল ম্যানেজার যে শুধু কাজ করবে, টেকনিক্যালি ওয়ার্কগুলা করবে তা না, সে ম্যানেজার, দ্যাটস ওয়াই তাকে ম্যানেজ করতে হবে। তো সে জানে যে কোন কাজটা কাকে দিয়ে করালে বেটার পারফরমেন্স পাওয়া যাবে। তো এই জন্য সে ওই মানুষটাকে দিয়ে ওই পার্টিকুলার মেশিনটা দিয়ে দেখা যায় যে কাজগুলা করাই নেয়। এই তিনটা হচ্ছে ফাংশনাল ম্যানেজারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে চলে আসি আমাদের একজন প্রজেক্ট ম্যানেজারের কি কি দায়িত্ব থাকতে পারে। একজন প্রজেক্ট ম্যানেজারকে অবশ্যই মাল্টি ফাংশনাল হতে হবে, কেননা একটা প্রজেক্ট শুধুমাত্র একটা ফাংশনাল এরিয়াতে সীমাবদ্ধ নাও থাকতে পারে, অনেকগুলা ফাংশন মিলে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই যে প্রজেক্ট ম্যানেজার থাকবে তাকে বিভিন্ন ফাংশনাল এরিয়া দেখতে হবে এবং বুঝে তাকে ডিসিশন দিতে হবে। দ্যাটস ওয়াই তাকে হচ্ছে প্রত্যেকটা ফাংশনাল এরিয়া সম্পর্কে নলেজ গেইন করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা আছে, একজন প্রজেক্ট ম্যানেজার সিস্টেমটাকে কতগুলা ছোট ছোট টাস্কে ডিভাইড করে ফেলে। এরপরে এই ছোট ছোট টাস্কগুলা সে অবজার্ভ করে এবং এই ছোট ছোট কাজগুলো সে করায় নেয়। দেন প্রত্যেকটা ছোট কাজকে একসাথে একটা কোহেরেন্ট করে একটা হোল বডি হিসাবে সে প্রজেক্টটাকে সাবমিট করে। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে সিনথেসিস ক্যাপাবিলিটি থাকতে হবে। সিনথেসিস মানে সব মানুষকে এবং সবগুলা কাজকে একত্রিত করে নির্দিষ্ট উদ্দেশ্য সাধন, মানে প্রজেক্টের যে নির্দিষ্ট গোল থাকবে সেটা সাধন করা বা অ্যাচিভ করা একজন পিএম এর অনেক বড় গুণ। সো প্রজেক্ট ম্যানেজার টোটাল আউটপুটটা পাওয়ার জন্য সব কিছুকে একসাথে সিনথেসিস করবে। এখন চলে আসি আমরা যে একজন প্রজেক্ট ম্যানেজারের কি কি ডিমান্ডস থাকতে পারে। এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আলোচনা করব। এমপ্লয়ি মানে আপনারা এখন ফোর্থ ইয়ারে, ফাইনাল ইয়ারে আছেন, কিছুদিন পর জব সেক্টরে প্রবেশ করবেন। তো আপনারা যখন জব খুঁজবেন, আপনার নিজের কি কি কোয়ালিটি থাকলে
আপনি প্রজেক্ট ম্যানেজার হতে পারবেন, সেটা এখানে মিন করতেছে। দ্যাট মিনস এটা আপনার গুণাগুণ। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে এমপ্লয়ি পয়েন্ট অফ ভিউ থেকে প্রজেক্ট ম্যানেজারের কি কি ডিমান্ড থাকতে পারে সেটা আলোচনা করা। ফার্স্ট যেই পয়েন্টটা, আপনাকে অ্যাডিকুয়েট রিসোর্স অ্যাকিউর করতে হবে টপ ম্যানেজমেন্টের কাছ থেকে। আপনার কাছে টাইম এবং মানি কনস্ট্রেইন, সো আপনার কাছে নির্দিষ্ট টাইম থাকবে এবং নির্দিষ্ট বাজেট থাকবে, ওইটার মধ্যে আপনাকে কাজটা করতে হবে। এখন যদি কোনো কারণে ইমার্জেন্সি সিচুয়েশনের কারণে আপনাকে প্রজেক্টটা তাড়াতাড়ি ডেলিভারি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে বাজেট বাড়াতে হবে। কিন্তু টপ ম্যানেজমেন্ট তো আপনাকে বেশি বাজেট দিবে না, কারণ যে বাজেট আপনার জন্য অ্যালোকেট করা হয়েছে সেটাই আপনাকে দিবে। তাহলে আপনার মধ্যে সেই গুণ থাকতে হবে যেন আপনি টপ ম্যানেজমেন্টকে কনভিন্স করে বাজেটের উপরে টাকা নিয়ে আসতে পারেন। সো এটা কিভাবে করবেন সেটা পুরাপুরি আপনার উপর। এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, টপ ম্যানেজমেন্ট টু টপ ম্যানেজমেন্ট অ্যান্ড পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। সো এই গুণটা আপনার মধ্যে থাকতে হবে যে আপনার যে রিসোর্সগুলো দরকার সেটা যেন আপনি ক্লিয়ারলি টাইম এবং মানির মধ্যে, মানে টাইম এবং বাজেটের মধ্যে যেন আপনি আপনার পারফরমেন্সটাকে ঠিক রাখতে পারেন, এবং আপনি টপ ম্যানেজমেন্টের কাছ থেকে সেই জিনিসগুলো যদি নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে আপনার একটা অনেক বড় গুণ হবে। সেটা আপনাকে অ্যাচিভ করতে হবে এই গুণটা। এরপরে চলে যাই যে যেই ওয়ার্কাররা আপনার আন্ডারে কাজ করবে তাদেরকে মোটিভেট করতে হবে, এবং আপনি প্রজেক্ট ম্যানেজার হিসাবে ফাংশনাল ম্যানেজারের কাছ থেকে লোক চাইবেন। সো ফাংশনাল ম্যানেজার জানে যে তার ডিপার্টমেন্টে বেস্ট লোকটা কে, সো তাকে কনভিন্স করতে হবে যে আপনি আপনার বেস্ট লোকটাকে আমাকে দেন, তাহলে আমার প্রজেক্টটা ভালো হবে। কিন্তু ফাংশনাল ম্যানেজার কিন্তু তার বেস্ট যেই ওয়ার্কারটা আছে তাকে কিন্তু দিবে না, স্বাভাবিক, কারণ তাকে দিয়ে তো রেগুলার কাজ করাতে হবে, সে রেগুলার কাজের জন্য বেতন পাবে, এবং ফাংশনাল ম্যানেজারের কিন্তু পারফরমেন্স জাজ হবে রেগুলার ওয়ার্কের মাধ্যমে। সো সে কি চাইবে যে তার বেস্ট পার্সনটাকে আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে, মানে প্রজেক্টে দিয়ে দিই এবং নিজে বিপদে পড়ি? সে কিন্তু এটা চাইবে না। সো আপনাকে তার কাছ থেকে ওই স্পেশাল বা এক্সপার্ট মানুষটাকে আদায় করে নিতে হবে। এটা মোটিভেট করতে হবে। মোটিভেট করতে হবে আপনার ফাংশনাল ম্যানেজারকে। মোটিভেট করে, কনভিন্স করে আপনাকে ওই পার্সোনেলগুলোকে নিয়ে আসতে হবে আপনার কাজের জন্য। অন্যদিকে যেই, ধরেন আপনি ফাংশনাল ম্যানেজারকে কনভিন্স করে ফেলছেন, সে দিতে রাজি হলো যে তার যে বেস্ট ওয়ার্কার আছে সেটাকে আপনাকে দিবে, এবং আপনি প্রজেক্টের কাজটা খুব স্মুথলি করে ফেলতে পারবেন তাহলে। কিন্তু যে ওয়ার্কার আছে সে কি আপনার কাছে আসতে চাইবে? কারণ সে জানে যে প্রজেক্টের কাজটা হচ্ছে ওয়ান টাইম, হয়তোবা কন্ট্রাকচুয়াল, 2 মাস 3 মাস বা 1 বছরের পর এই কাজটা শেষ হয়ে যাবে, তাকে আবার পুনরায় তার রেগুলার জবে ফিরে যেতে হবে। কিন্তু রেগুলার জবে যখন ফিরে যাবে, যেহেতু সে 1 বছর ধরে কাজ করেনি, তাহলে ওইখানে সে পিছায় যাবে এবং বসের সাথে একটা সম্পর্ক খারাপ হতে পারে। তো দ্যাটস ওয়াই আপনাকে যেমন ফাংশনাল ম্যানেজারকে মোটিভেট করতে হবে, ঠিক তেমনি যে পার্সনটাকে আপনি ম্যানেজারের কাছ থেকে নিবেন তাকেও মোটিভেট করতে হবে। তাকে বোঝাতে হবে যে আপনি প্রজেক্টের এক্সপিরিয়েন্স গেদার করলে ভালো কিছু হবে, আপনার আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন হবে। এভাবে বিভিন্ন ওয়েতে আপনাকে মোটিভেট করতে হবে। সো এই গুণটাও আপনার মধ্যে থাকতে হবে যদি আপনি প্রজেক্ট ম্যানেজার হতে চান। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ডিলিং উইথ অবস্ট্যাকলস। আমরা প্রথম লেকচারে বলেছিলাম যে একটা প্রজেক্টের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, এর মধ্যে দুইটা ক্যারেক্টারিস্টিক্স ছিল। একটা ছিল যে প্রজেক্টগুলো ইউনিক কাজ, আরেকটা ছিল প্রজেক্টের মধ্যে অনেক আনসার্টেনিটি থাকে। সো প্রজেক্ট যেহেতু ইউনিক কাজ, তাহলে এটার মধ্যে অনেক ধরনের রিস্ক এবং আনসার্টেনিটি থাকবে, এবং অনেক ধরনের ক্রাইসিস ক্রিয়েট হতে পারে উইদাউট ওয়ার্নিং। দ্যাট মিনস আপনি বুঝতেও পারবেন না হঠাৎ করে আপনার কাছে একটা অবস্ট্রাগল চলে এসেছে। সো এইগুলা কিন্তু হচ্ছে প্রবলেম। সো এই প্রবলেমগুলোকে আপনি কিভাবে ডিল করতেছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো সেটা আপনাকে ঠান্ডা মাথায়, একদম অবস্ট্রাগলগুলোকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। সো এটা আপনি পারবেন কি পারবেন না সেটা হচ্ছে আপনাকে চিন্তা করে প্রজেক্ট ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করতে হবে।
যেমন ওয়ালে ধাক্কা খেয়ে গিয়ে আপনি যদি থেমে থাকেন যে আপনি আর সামনে আগাতে পারতেছেন না, তাহলে কিন্তু হচ্ছে আপনি ভালো প্রজেক্ট ম্যানেজার হতে পারবেন না, বা প্রজেক্ট ম্যানেজার হওয়ার যোগ্যতা আপনার থাকবে না। ওয়ালে যখন হচ্ছে আপনি আটকায় যাবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে কিভাবে ওয়াল টপকায় আপনি ওই পারে যেতে পারেন। এটাই হচ্ছে ডিলিং উইথ অবস্টাকলস। এরপরে ফোর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ট্রেড অফ করতে হবে। আমরা জানি যে আমরা যদি কম টাইমে প্রজেক্টটা শেষ করতে চাই, তাহলে আমাকে বাজেট বাড়াতে হবে। আবার বাজেট কমালে টাইম বেশি লাগবে। সো এটার মধ্যে হচ্ছে একটা ট্রেড অফ আপনাকে করতে হবে, টাইম এবং বাজেটের মধ্যে। তিনটা জিনিস চেঞ্জেবল, তিনটা অবজেক্টিভ থাকে প্রত্যেকটা প্রজেক্টের: পারফরমেন্স, টাইম অ্যান্ড বাজেট। পারফরমেন্স কিন্তু হচ্ছে আপনি ট্রেড অফ করতে পারবেন না, কারণ আপনার কাছে কাস্টমার যা চাইছে ঠিক সেই প্রোডাক্টটাই আপনাকে দিতে হবে, সেই সার্ভিসটাই আপনাকে দিতে হবে। সো পারফরমেন্সে কোনো ট্রেড অফ হয় না, ট্রেড অফ হয় টাইম এবং বাজেটের মধ্যে। সো টাইম যদি কমান, বাজেট বেড়ে যাবে; বাজেট কমালে টাইম বেড়ে যাবে। আর এই দুইটার থেকেও বড় কথা, ট্রেড অফ যখন করবেন তখন কোম্পানির প্রফিট হচ্ছে কি হচ্ছে না সেটাও আপনাকে চিন্তা করতে হবে। এবং হাই ট্রাক্স এবং লো ট্রাক্স, এই দুইটা ট্রাক্সের মধ্যে হচ্ছে আপনাকে ট্রেড অফ করতে হবে। কোন কাজগুলা করলে আপনার প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ হবে, কোন কাজটা পরে করলেও প্রজেক্টে কোনো ইফেক্ট পড়বে না, এইগুলার মধ্যে হচ্ছে আপনাকে ট্রেড অফ করতে হবে। এরপরে দেখেন ফিফথ যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে যে ব্রিথ অফ কমিউনিকেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজার মানেই আপনাকে অনেক মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। আর প্রজেক্ট ম্যানেজার হলে তো আপনি অলরাউন্ডার। দ্যাট মিনস আপনাকে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে। আপনাকে 4টা গ্রুপের সাথে মূলত কন্ট্যাক্ট করতে হবে। নাম্বার 1, টপ ম্যানেজমেন্ট, যার কাছ থেকে আপনি রিসোর্স পাবেন, বাজেট পাবেন। তার সাথে কমিউনিকেট করে তার কাছ থেকে বাজেট নিয়ে আসতে হবে, রিসোর্সগুলো নিয়ে আসতে হবে। নাম্বার 2, কাস্টমার, তাকে আপনার পারফরমেন্স ওয়াইজ প্রজেক্টটা বুঝাই দিতে হবে। যে স্পেসিফিকেশন সে চেয়েছে সেই ওয়াইজ হচ্ছে আপনার তাকে প্রজেক্টটা বুঝাই দিতে হবে, এবং টাইমলি তাকে প্রজেক্টটা জমা দিতে হবে। নাম্বার 3, ফাংশনাল ম্যানেজার। ফাংশনাল ম্যানেজার আপনাকে এক্সপার্ট লোক দিবে, মেশিন দিবে। সো তার কাছ থেকে পার্সন এবং মেশিন আপনি পাবেন, তো তার সাথেও আপনাকে কমিউনিকেট করতে হবে। এবং লাস্ট যেই, আপনার টিম মেম্বার। আপনার টিমের মধ্যে অনেক ধরনের মেম্বার থাকবে। সো ওই মেম্বারগুলোর সাথে আপনার কমিউনিকেট করে আপনাকে পুরা প্রজেক্টের কাজটা সঠিকভাবে করাই নিতে হবে। সো যদি আপনার মধ্যে এই গুণাগুণগুলো থাকে, তবেই হচ্ছে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে কি কি অ্যাকিউর করতে হবে, কি কি অ্যাচিভ করতে হবে। আর সবার শেষে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নেগোসিয়েশন করা। টপ ম্যানেজমেন্টের সাথে আপনাকে নেগোশিয়েট করতে হবে, কাস্টমারের সাথে আপনাকে নেগোশিয়েট করতে হবে, ফাংশনাল ম্যানেজারের সাথে আপনার নেগোশিয়েট করতে হবে। সবার সাথে নেগোশিয়েট করে আপনাকে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। এখানে একটা জিনিস বলে নিই, যে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন এই গুণগুলা অ্যাকিউট করে, তখন চাকরি যে আপনাকে দিবে, যে ইন্টারভিউ আপনাকে নিবে, তাকে আপনার মোটিভেট করতে হবে যে আপনাকে তার দরকার আছে। তাকে বোঝাতে হবে যে আপনি তার কোম্পানির জন্য ফিট করেন। সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ নেগোসিয়েশন। সো নেগোসিয়েশনের জন্য প্রত্যেকটা লেভেলের পিপুলদেরকে মোটিভেট করা জানতে হবে, তাদের সাথে কমিউনিকেট করা জানতে হবে, এবং দোষ যেটাই হোক না কেন সবসময় দোষ নিজের, এটা হিসাবে এটা চিন্তা করে আপনাকে আগাতে হবে। কাউকে ব্লেম করা যাবে না, কারণ আপনি প্রজেক্ট ম্যানেজার হয়ে আপনাকে সব কাজ করাই নিতে হবে। সো আপনাকে মোটা চামড়ার হতে হবে, আপনার উপর অনেক কথা শুনতে হবে, আপনাকে কথা শুনে গালিগালাজ শুনে তারপরে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে। এবং নেগোসিয়েশন এমনভাবে করতে হবে যেন দুইটা পার্টির মধ্যে যখন নেগোসিয়েশন করবেন, দুই পার্টি যেন বোঝে যে হ্যাঁ, আমরা দুই পক্ষই জিতেছি। দ্যাট মিনস একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। এরপরের যে পার্ট, সেটা হচ্ছে যে সিলেক্টিং অফ আ প্রজেক্ট ম্যানেজার। সো আমি যখন অনার, আমি যখন মালিক, আমি যখন একটা প্রজেক্ট ম্যানেজার সিলেক্ট করব, তখন আমি কোন কোন গুণগুলা চাইবো। দ্যাট মিনস এখন আমি ইন্টারভিউ বোর্ডে বসে আছি,
আমি কি চাচ্ছি। এর আগেরটা ছিল আপনি ভাইবা দিচ্ছেন, আপনার কি কি থাকা উচিত। আর এখন হচ্ছে আমি ইন্টারভিউ বোর্ডে বসে আছি, অ্যাজ আ আমি আপনার ইন্টারভিউ নিব। সো আমি আপনার কাছে কি কি চাচ্ছি সেটা আমার ডিমান্ডগুলা। দ্যাট মিনস মালিকের কি কি ডিমান্ড থাকে প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে, বা কি কি ক্রাইটেরিয়া চিন্তা করে সে প্রজেক্ট ম্যানেজার সিলেক্ট করে। তাহলে এটাকে আমরা বলতে পারি এমপ্লয়ার পয়েন্ট অফ ভিউ থেকে প্রজেক্ট ম্যানেজারের কি কি গুণ থাকতে হতে পারে। ফার্স্ট পয়েন্টটা হলো ক্রেডিবিলিটি, মানে ক্যাপাবিলিটি। আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে কিনা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং টেকনিক্যাল এই দুইটা ওয়ার্ক একসাথে করে প্রজেক্টের কাজটা আদায় করে নিতে পারতেছেন কিনা সেটা চেক করবে। ইন্টারভিউ বোর্ডে আপনাকে কোশ্চিন করে সেটা চেক করা হবে যে আপনার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ গুণাগুণ আছে কিনা এবং টেকনিক্যাল নলেজ আপনার মধ্যে আছে কিনা সেটা চেক করা হবে। সো সবাইকে একসাথে করে টপ ম্যানেজমেন্ট, মিডিল ম্যানেজমেন্ট এবং বটম ম্যানেজমেন্ট, মূলত বটম ম্যানেজমেন্টেই টেকনিক্যাল ওয়ার্কাররা কাজ করে। সো সবাইকে একসাথে করে নিয়ে আপনি কাজটা সম্পূর্ণভাবে করতে পারতেছেন কিনা, সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে কিনা সেটা চেক করা হয়। তাহলে এই গুণটা হচ্ছে এমপ্লয়ি পয়েন্ট অফ ভিউ এর সাথে সিনথেসিসের সাথে মিল আছে। সিনথেসিস মানে কিন্তু সবাইকে একত্রিত করে কাজটা আদায় করে নেওয়া, মানে সেই গুণটা আপনার মধ্যে থাকতে হবে। ওই গুণটাই এইখানে যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারা চেক করে দুইটা ওয়েতে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আর হচ্ছে টেকনিক্যাল ওয়েতে। এর পরের পয়েন্টটা হলো যে আপনি সেন্সিটিভ কিনা, অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার আপনি সেন্সিটিভ কিনা। সেন্সিটিভ মানে যেহেতু প্রজেক্ট ওয়ার্কটা হচ্ছে আনসার্টেইন এবং ইউনিক, সো আপনি আগে থেকে কোনো বিপদ সেন্স করতে পারেন কিনা সেটা চেক করবে, বা বিপদে পড়লে আপনার নার্ভ কিভাবে আপনি কন্ট্রোল করেন সেটা হচ্ছে চেক করা হবে। সেন্সিটিভ হওয়া মানে আপনাকে অনেক জায়গা থেকে অনেক কথা শুনতে হবে। তো এখন কথা শুনে যদি আপনি রিয়াক্ট করেন সাথে সাথে, তাহলে কিন্তু হচ্ছে আপনি সেন্সিটিভ না। সো প্রজেক্ট ম্যানেজার হিসাবে অনেক কথা, অনেক গালি সহ্য করতে হবে, কিন্তু আপনাকে রিয়াক্ট করা যাবে না। সো ওইটাই চেক করা হবে সিলেকশন বোর্ডে, যে আপনাকে অনেক রকম প্রেশার ক্রিয়েট করা হবে এবং ওই প্রেশারে আপনি কিরকম রেসপন্স করতেছেন তার উপর ডিপেন্ড করে তারা জাজ করবে যে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসাবে সিলেক্টেড কি সিলেক্টেড না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রজেক্ট ম্যানেজারকে সবকিছুর বিনিময়ে কাজ উদ্ধার করতে হবে। সো কে গালি দিল, কে বকা দিল, কে কি করলো এটা দেখার দরকার নাই, আপনাকে কাজ উদ্ধার করে নিতে হবে। ওই কাজ করানোর জন্য যদি আপনাকে গালি শুনতে হয় তাহলে গালি শুনতে হবে। সো কাজটা আদায় করে নেওয়াই হচ্ছে একজন সাকসেসফুল প্রজেক্ট ম্যানেজারের মেন উদ্দেশ্য। এইখানে একটা বিষয় আছে যে আপনি একদম সবসময় যে কথা হজম করবেন তা না, খুব বেশিও কথা বলা যাবে না, আবার খুব কম কথাও বলা যাবে না। সো কোথায় বেশি কথা বলতে হবে, কোথায় কম কথা বলতে হবে, এই সেন্সটুকু যে প্রজেক্ট ম্যানেজারের ভালো থাকে সে সাকসেসফুল হয়। সো বিপদের আগে যদি আপনি সেন্স করতে পারেন, ক্রাইসিস মোমেন্টের আগেই যদি আপনি সেন্স করতে পারেন যে হ্যাঁ অমুকটা ঘটবে, এটা আমার করা উচিত, তাহলে হচ্ছে আপনি একটা বেটার প্রজেক্ট ম্যানেজার হতে পারবেন। সো ওয়ালে পিঠ থেকে যাওয়ার আগেই আপনাকে একটা ওয়ে বের করে নিতে হবে কি করে আপনি ওয়াল পাস হয়ে ওই দিকে মুভ করতে পারবেন। এইটাই হচ্ছে সেন্সিটিভিটি। এরপরে থার্ড যেই ক্রাইটেরিয়াটা চেক করা হবে সেটা হচ্ছে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাইল। সো আপনি লিডার হিসাবে কতটুকু সাকসেসফুল এবং আপনার ম্যানেজমেন্ট স্টাইলটা কোন টাইপের, সেই দুইটা জাজ করা হবে। সো লিডার হচ্ছে তারাই যারা সব ধরনের সাকসেসগুলা বলে, যে ধরেন আপনি সাকসেসফুল হয়েছেন, বলবেন যে এই সাকসেসটা আমার না, এই সাকসেসটা আমার আন্ডারে যারা কাজ করছে বা আমার সাথে যারা কাজ করছে তাদের।
কারণ তারা কাজ না করলে আপনি সাকসেসফুল হতে পারতেন না। আবার যখন ফেইল করবেন তখন বলবেন যে সব রেসপন্সিবিলিটি আমার, কারণ আমি লিডার ছিলাম, আমি লিডার হিসাবে ব্যর্থ, দ্যাটস ওয়াই আমার প্রজেক্ট ফেল করছে বা আমার ওই কাজটা ফেল করছে। এতে করে যেটা হয়, একজন গুড লিডার এই কাজটাই করে। এতে করে যেটা হয় যে আপনি আপনার এমপ্লয়ীদের ট্রাস্টটা ওর্থ করতে পারবেন। তো ট্রাস্ট যখন গেইন হয়ে যাবে তখন দেখবেন যে তারা আপনার জন্য সবকিছু করতেছে। তো ওই মানুষগুলাকে আবার আপনার ম্যানেজও করতে হবে। সো আপনি কোন স্টাইলে ম্যানেজ করতেছেন? আপনি কি ওদেরকে সবসময় বকাবকি করেন, নাকি ওদেরকে ওদের সাথে একটু কথা বলেন, ওদের সমস্যাগুলো শুনেন? এই স্টাইলগুলো হচ্ছে আপনাকে ডিফাইন করবে যে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসাবে কেমন। সো প্রজেক্ট ম্যানেজার হিসাবে দুই টাইপের ম্যানেজার হয় সাধারণত। একটা হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে রিলেশনশিপ ওরিয়েন্টেড। সো রিলেশনশিপ ওরিয়েন্টেড ম্যানেজারদের ক্ষেত্রে এমপ্লয়িরা ভালো রিলেশন মেনটেন করে লিডারের সাথে বা ম্যানেজারের সাথে। এরপরে এমপ্লয়িরা নিজের ইচ্ছা থেকেই কাজগুলা করে, কারণ তারা ভাবে যে তারা হচ্ছে একটা ফ্যামিলির অংশ। তারা অ্যাজ আ হোল ভাবে যে তারা হচ্ছে ম্যানেজারের ফ্যামিলির একটা অংশ, কারণ ম্যানেজার তার টেক কেয়ার করে। সো তারা নিজে থেকেই কাজটা করে, সো প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আর টাস্ক ওরিয়েন্টেড ম্যানেজার যারা, তারা হচ্ছে ইয়েস নো কোনো কিছু শুনে না। তাদের কথা হলো যে আপনাকে কাজ দিয়েছি, আপনাকে কাজ করতে হবে। সো আপনি কিভাবে করবেন, কেমনে করবেন, অসুস্থ থাকলেও আপনাকে করতে হবে, বাট আমাকে কাজ বুঝাই দিতে হবে। কাজের উপর আমি অন্য কোনো কিছু শুনতে চাই না। সো এই টাইপের ম্যানেজার হচ্ছে আপনার টাস্ক ওরিয়েন্টেড। সো প্রজেক্ট ম্যানেজার হিসাবে এই দুইটা গুণই থাকতে হবে। রিলেশনশিপ মেনটেন করতে হবে, সাথে সাথে আপনাকে কাজটাও করে নিতে হবে। সো এমন ভাবে করতে হবে যে রিলেশনশিপ মেনটেন করেই আপনি টাস্ক ওরিয়েন্টেড ম্যানেজার হচ্ছেন। সো এই জন্য ম্যানেজেরিয়াল স্টাইলটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা যাই যে আপনি স্ট্রেস হ্যান্ডেল করতে পারেন কিনা, সেটা চেক করা হবে। সো যদি আপনি অল্পতেই ভেঙে পড়েন, প্রজেক্টে আনসার্টেনিটি থাকবে, ফেইলর থাকবে। সো আপনি ফেইলরে যদি ভেঙে পড়েন, আপনি কাজ করতে পারবেন না। সো ভেঙে পড়া যাবে না, স্ট্রং থাকতে হবে, মেন্টালি স্ট্রেংথ গেইন করতে হবে, মেন্টালিটি অনেক স্ট্রং রাখতে হবে। কোথাও আটকাই গেলে সেটার সলিউশন, প্রবাবল সলিউশন কি হবে, অল্টারনেটিভ সলিউশন কি হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে। ওটা কেন আটকালাম, কার জন্য আটকালাম, এগুলা অ্যানালাইসিস পরে। আগে আপনাকে ওয়ে বের করতে হবে যে কেন, মানে এটা হচ্ছে না, এটা কোন ওয়েতে করা যাবে। আগে করেন, তারপরে অ্যানালাইসিস করেন যে কেন হলো না, কার জন্য হলো না, এবং এটার জন্য কে দায়ী। সো এই স্ট্রেস গুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। বিভিন্ন লেভেল থেকে আপনার কাছে স্ট্রেস আসবে, সবগুলা স্ট্রেস অ্যাবজর্ব করে আপনাকে কাজগুলো ঠান্ডা মাথায় করতে হবে। টপ ম্যানেজমেন্ট কিন্তু শুধু দেখবে হচ্ছে আপনার প্রজেক্ট সাকসেসফুল হলো কি হলো না, আপনি কিভাবে কাজটা করলেন, কাদেরকে দিয়ে করালেন, এটা কিন্তু টপ ম্যানেজমেন্ট দেখবে না। সো অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার, মানে আপনি অন্যান্য যে কোনো গ্রুপ অফ পিপুলের থেকে কিন্তু হচ্ছে বেশি স্ট্রেস ফিল করবেন। সো এই জন্যই একজন প্রজেক্ট ম্যানেজারের যে স্যালারি হয়, সেটা একজন ফাংশনাল ম্যানেজারের থেকে ৩-৪ গুণ বেশি হয়। এবং এটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল জব হয়, এবং খুব চ্যালেঞ্জিং একটা জব হয়। এরপরে লাস্ট যেই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মাল্টি কালচারাল কমিউনিকেশন। একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে প্রত্যেকটা কালচার, রিলিজিয়ন, এইগুলাকে হচ্ছে আপনার রেসপেক্ট করতে হবে। এগুলাকে যদি আপনি রেসপেক্ট না করেন, তাহলে আপনার আন্ডারে যারা কাজ করবে তারা মন দিয়ে কাজটা করবে না, আপনার উপর ক্ষোভ থাকবে, রাগ থাকবে, তখন আউটপুট ঠিকভাবে আসবে না। কালচার এক এক জায়গায় এক এক রকম। দেখেন, মায়ানমিজরা, মানে মায়ানমারের যারা লোক আছেন, তারা হচ্ছে লুঙ্গি পরে ক্লাস করে। সো এটা হচ্ছে তাদের কালচার। সো এখন বাংলাদেশে যদি কেউ লুঙ্গি পরে কাজ করে, তো সবাই, মানে ক্লাস যদি করে বা কাজ যদি করে, তাহলে তো সবাই হাসাহাসি করবে, তাই না? কিন্তু বাংলাদেশি একটা কোম্পানিতে একটা মায়ানমারের লোক যদি লুঙ্গি পরে আসে, তাহলে তাকে দেখে হাসা যাবে না, তাকে রেসপেক্ট করতে হবে, কারণ সেটাই তার কালচার। একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে এই কাজটা আপনাকে করতে হবে, এবং অন্য কোনো মানুষ যেন তাকে নিয়ে হাসাহাসি না করে, সেটারও খেয়াল রাখতে হবে। আর
খুব ট্যাক্টফুলি আপনাকে কথা বলতে হবে, বুদ্ধি নিয়ে কথা বলতে হবে। এরপরে দেখেন যে টিম মেম্বার যারা থাকবে তাদেরকে আপনার ভ্যালু দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আপনার পজিশন আমার কোম্পানিতে ভ্যালু রাখে, আপনার রোলটা অনেক গুরুত্বপূর্ণ। তখন সে বুঝবে যে হ্যাঁ সত্যিই তো আমাকে তো অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, তাহলে আমি কাজটা করি। সো এইভাবে হচ্ছে আপনাকে টিম মেম্বারদেরকে ভ্যালু দিতে হবে। রিলিজিয়ন নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না, সেটা যে রিলিজিয়নেরই হোক না কেন, সব রিলিজনকে রেসপেক্ট করে আপনাকে কাজগুলো করতে হবে। এরপরে আরেকটা প্রবলেম হতে পারে, অনেক সময় দেখা যায় যে কিছু কালচারে, মানে কিছু দেশের মানুষ আছে যারা দেখবেন যে তারা নিজস্ব ভাষাতেই কথা বলতে পছন্দ করে। সে আপনি চাইনিজ থেকে কিছু মানুষ নিয়ে আসলেন, চায়না থেকে কিছু মানুষ নিয়ে আসলেন, তারা আপনার কোম্পানিতে তারা আপনার কোম্পানিতে কাজ করতেছে। সো যখন তারা আপনার কোম্পানিতে কাজ করবে, ধরেন সে ইংলিশ বলতে পারে না, সে শুধুমাত্র চাইনিজ ভাষায় কথা বলে, তাহলে এখন আপনাকে করতে হবে কি? আপনি কি তাকে বাদ দিয়ে দিবেন? কিন্তু আপনি জানেন যে ওই কাজটা সে সবচেয়ে ভালো ওয়েতে করতে পারবে, অন্য কাউকে দিয়ে ওই কাজটা হবে না। আপনি যেহেতু প্রজেক্ট ম্যানেজার, আপনাকে এখন করতে হবে কি, চাইনিজ ভাষা শিখতে হবে দরকার হলে, শিখে তার সাথে কমিউনিকেট করতে হবে, অথবা এমন একজনকে রাখতে হবে যে আপনার ভাষাটাকে ট্রান্সলেট করে দিবে, তার সাথে কমিউনিকেট করতে সাহায্য করবে। সো প্রজেক্ট ম্যানেজার হিসেবে এই স্যাক্রিফাইসটুকু কিন্তু আপনাকে করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক জায়গাতে আপনার অনেক কনফ্লিক্ট থাকে। যেমন ধরেন যে থাই ইঞ্জিনিয়ার যারা আছে থাইল্যান্ডের, তারা বাঙালি লিডারের আন্ডারে কাজ করতে পছন্দ করে না। সো এখন আপনি বাঙালি লিডার, আপনার আন্ডারে থাই ইঞ্জিনিয়াররা কাজ করতে চাচ্ছে না, তো আপনাকে কি করতে হবে? তাদের সাথে, তাদের কালচারকে রেসপেক্ট করে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। সো ওইভাবে আপনাকে কনভিন্স করে এই কনফ্লিক্টগুলা দূর করতে হবে। এইগুলা আপনি পারেন কিনা সেটা কিন্তু হচ্ছে সিলেকশন বোর্ড চেক করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার মেইন টাস্ক হচ্ছে প্রজেক্টটাকে সাকসেসফুলি রান করানো। এটার জন্য আপনার যা যা করা দরকার, যদি কোনো নতুন কালচার অ্যাডপ্ট করতে হয় সেটা করতে হবে, যদি আপনাকে গালি শুনতে হয় গালি শুনতে হবে, মানে যা যা ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে অ্যাবজর্ব করতে হবে, করে আপনাকে কাজটা সাকসেসফুলি করাই নিতে হবে। সো কান্ট্রি টু কান্ট্রি কালচারাল ভ্যারিয়েশন থাকে, তো পিএম হিসাবে এই ডিফারেন্ট কালচারের মানুষগুলাকে ডিল করতে হবে আপনাকে। আর লাস্ট পয়েন্ট যেটা, যে এই যে আপনি এত কালচারাল বা রিলিজিয়াস ভিউ থেকে আপনাকে এত কিছু ডিল করতে হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজারকে ডিল করতে হয়, ফাংশনাল ম্যানেজারকে কিন্তু এগুলা করতে হয় না, কারণ ফাংশনাল ম্যানেজার যাকে পছন্দ হবে তাকে রাখবে, যাকে পছন্দ হবে না তাকে বের করে দিবে। কিন্তু আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে এটা করতে পারবেন না। প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনাকে অবশ্যই যারা কাজ পারে তাদেরকে দিয়েই কাজ করাতে হবে, আপনি চাইলেই আরেকজনকে নিতে পারবেন না। আর এটা যেহেতু কন্ট্যাকচুয়াল জব, এই প্রজেক্টের ওয়ার্কটা কিন্তু পুরাটাই কন্ট্যাকচুয়াল জব। সো এইখানে মানে মানে বেশি মানুষ কাজ করতে চায় না, যখন ট্যালেন্টেড মানুষরা এখানে আসতে চায় না, কারণ জানে যে এখানে তো বেশি দিন ভবিষ্যৎ নাই, হয়তো বা 2 বছর বা 3 বছরের প্রজেক্ট শেষ হয়ে যাবে, তারপর তো আমি আবার বেকার হয়ে যাব। সো এই জন্য দেখা যায় প্রজেক্ট ওয়ার্ক গুলাতে ভালো ভালো ট্যালেন্টেড মানুষরা কাজ করতে আসে না। সো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ আপনার জন্য। সো মানে ফাংশনাল ম্যানেজার হিসাবে কিন্তু হচ্ছে এই চ্যালেঞ্জ গুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হয় না। সো এইটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন ফাংশনাল ম্যানেজার অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার। সো আজকের লেকচার এতদূর পর্যন্তই। হোপফুলি যা যা বোঝানোর চেষ্টা করেছি আপনারা সবকিছু বুঝেছেন। একটু ভালো করে অ্যানালাইসিস করে পয়েন্টগুলা পড়বেন, আর রিডিং ম্যাটেরিয়ালস যেটা দেওয়া আছে সেটা থেকে ডিটেলস পড়বেন।